হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আগামী 4ই নভেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া, যার জন্য সমস্ত ভোটারদের অবশ্যই ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে এবং যার জন্য কিন্তু এখনও বর্তমানে নতুনভাবে বাংলার ফর্মটা দেওয়া হয়েছে। এবার এই যে বাংলার ফর্মটা, এই বাংলা ভাষার ফর্মটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে সঠিকভাবে। দুটো ফর্ম দেওয়া হবে, একটি ফর্ম কিন্তু নিজেদের কাছে রাখতে হবে, একটি ফর্ম বিএলওকে জমা করতে হবে। তো এই ফর্মটি সঠিকভাবে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটা এখানে দেখতে পাচ্ছ, আমি ওপেন করে রেখেছি বাংলা ভাষার ফর্মটা। এই ফর্মটার কিন্তু অবশ্যই উপরে এখানে কিন্তু ঘরগুলোতে তোমাদের কিন্তু নাম এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় তথ্য থাকবে এবং তারপরে থাকবে এখানে কিউআর কোড এবং তারপরে এখানে থাকবে পুরনো ছবিটা। এবার এখানে কিন্তু ডান দিকে যে ঘরটা দেওয়া রয়েছে, এই ঘরটায় রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে মানাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রথমেই বলা হচ্ছে যে জন্ম তারিখ, তারিখ, মাস এবং বছর, অর্থাৎ প্রথম তোমাদের অবশ্যই দিন, তারপরে মাস এবং তারপর তোমাদের বছর লিখতে হবে, মানে যেমনটা আধার কার্ডে রয়েছে। ওকে, এভাবে কিন্তু জন্ম তারিখটা এই ঘরটায় লিখতে হবে। তারপর রয়েছে এখানে আধার নম্বর, এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, মানে 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা। তারপর রয়েছে মোবাইল নাম্বার, ডান দিকে মোবাইল নাম্বারটা 10 সংখ্যার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। তারপর রয়েছে পিতা কিংবা অভিভাবকের নাম, মানে তোমার পিতার নামটা কিন্তু ডান দিকের ঘর লিখতে হবে। এবার যাদের বাবা নেই তারা কিন্তু অবশ্যই এখানে মায়ের নাম লিখতে পারে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিকের ঘর লিখতে হবে, মানে তোমার পিতার অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে মায়ের নাম, অর্থাৎ তোমার মায়ের নামটা কিন্তু ডান দিকের ঘরে লিখবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে মায়ের এপিক নম্বর, মানে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। তারপর বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম। এবার যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা কিন্তু এই ঘরটায় স্বামীর নাম বসাবে, আর যারা বিবাহিত ছেলেরা আবেদন করছে অবশ্যই কিন্তু তার স্ত্রীর নামটা কিন্তু এই ঘরটায় লিখতে পারে। তারপরে বলা হচ্ছে এখানে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার, অর্থাৎ উপরের ঘরে যার নামটা বসাবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় বসাতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে বাম দিকে বলা হচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ এখানে অবশ্যই যে আবেদন করছে তার নামটা কিন্তু অবশ্যই যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে কিন্তু এই ঘরটায় কিন্তু অবশ্যই তথ্যগুলো দিতে হবে। যদি এখানে ইনকেস তার নামটা 2002 সালের তালিকায় না থেকে থাকে, তার যদি বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, কাকুর নাম এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মীয়র নামটা 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তাদের কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। মানে এক কথায় বলতে গেলে যাদের নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা বাম দিকের ঘরটায় এখানে কিন্তু যাবতীয় তথ্য দেবে, আর যাদের নামটা 2002 সালের লিস্টে নেই, তাদের হয়তো বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে, তারা কিন্তু ডান দিকের এই ঘরটায় কিন্তু যাবতীয় তথ্য দিয়ে এখানে ফিল আপ করবে ইনফরমেশানগুলো। ওকে, তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। যাদের প্রথমে বলে দিচ্ছি যাদের নামটা 2002 লিস্টে এখানে রয়েছে। ওকে, তো এখানে নির্বাচকের নামের জায়গায় তার নামটা লিখবে, মানে তার নিজের নামটা লিখবে, তার যে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে। তারপরে এপিক নাম্বারের জায়গায় তার এপিক নাম্বার লিখবে। এবার এখানে কিন্তু পরবর্তীতে এপিক নাম্বারগুলো চেঞ্জ হয়েছে। আগের যে সমস্ত এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা ওটা কিন্তু WB দিয়ে শুরু ছিল, তো ওই 2002 সালের লিস্টে এক্সাক্ট যা রয়েছে ওইটাই কিন্তু এই ঘরটায় লিখতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বারটা। এখন হয়তো বর্তমানে চেঞ্জও হতে পারে, কিন্তু ওই পুরনো নাম্বারটা কিন্তু অবশ্যই এই ঘরটায় লিখতে হবে। তারপরে বলা হচ্ছে আত্মীয়ের নাম, এখানে কিন্তু আত্মীয়ের নামের জায়গায় এখানে কিন্তু তার বাবার নাম দিতে পারে এবং তারপরে সম্পর্কের জায়গায় কিন্তু অবশ্যই এখানে বাবা কিংবা পিতা কিন্তু লিখতে পারে। তারপরে বলা হচ্ছে জেলা, এখানে কিন্তু জেলার নাম লিখতে হবে, রাজ্যের নামের জায়গায় রাজ্যের নাম লিখতে হবে এবং তারপরে বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নামটা লিখতে হবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর
অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এইগুলো তোমরা কোনখান থেকে পাবে? যখন তোমরা 2002 সালে ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করবে, ওখানে কিন্তু সবার প্রথমেই মানে প্রথম পেজের কিন্তু উপরের দিকে দেওয়া রয়েছে এই সমস্ত কিছু, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। এবার 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, কিংবা আমাদের examrasta.com কিন্তু তোমরা সমস্ত কিছু তোমরা তথ্যগুলো তোমরা জানতে পারো। তো এবার এখানে কিন্তু অবশ্যই বলে দিচ্ছি, যাদের 2002 সালের ভোটার লিস্টের নামটা নেই, তার হয়তো কোনো বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে, তাদের যে ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে? তো এখানে বলা হচ্ছে যে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এখানে কিন্তু অবশ্যই তার নামটা লিখতে হবে। মানে তোমার হয়তো নাম নেই, তোমার বাবার নাম রয়েছে, তাহলে বাবার নামটা কিন্তু নামের জায়গায় এখানে তোমার বাবার নামটা লিখবে। ওকে, তারপরে বলা হচ্ছে এপিক নম্বর, মানে তোমার বাবার এপিক নম্বর কিংবা ভোটার আইডি কার্ড নম্বরটা এই ঘরটাই দেবে। তারপরে বলা হচ্ছে আত্মীয়র নাম, এখানে তোমার কিন্তু অবশ্যই যার নামটা এখানে নামের জায়গায় দিয়েছো তার আত্মীয় নামের জায়গায় কিন্তু তার পিতার নাম কিংবা তার বাবার নামটা বসাবে। সম্পর্ক দেবে, তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে, তারপরে জেলা, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর কিন্তু অবশ্যই বসাতে হবে। এগুলো কিন্তু তোমরা ওই ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবে। ওকে, তো এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে কিন্তু ফর্ম ফিল আপের কাজ শেষ। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর শুধুমাত্র স্বাক্ষর করতে হবে। মানে যে ফর্ম ফিল আপ করছে, যার ফর্ম ফিল আপটা হচ্ছে, সে কিন্তু এইখানে কিন্তু অবশ্যই সিগনেচারটা করবে কিংবা স্বাক্ষর করবে। যদি সিগনেচার কিংবা স্বাক্ষর করতে না পারে, সে চাইলে কিন্তু অবশ্যই বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা কিন্তু এখানে দিতে পারে। ওকে, এবার এখানে কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বিএলও স্বাক্ষর, মানে এখানে কিন্তু বিএলও সাইন করবে কিংবা সিগনেচার করবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু সঠিকভাবে এইভাবে ফিল আপ করে জমা করতে হবে বিএলওর কাছে। ওকে, এবার এই ফর্ম জমা দেওয়ার সময় কিন্তু কোনো কিছু ডকুমেন্টস লাগছে না। পরবর্তীতে এখানে কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে। তবে বর্তমানে এখন কিন্তু এখানে নতুন একটা লিস্ট দেওয়া রয়েছে, যেখানে জন্ম তারিখ অনুযায়ী সবাইকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। কত সালে তোমার জন্ম হলে এখানে কিন্তু অবশ্যই কী কী ডকুমেন্টস লাগবে এখানে A to Z উল্লেখ করা রয়েছে। তো সবার প্রথমে 1 নম্বর শর্ত বলা হচ্ছে, যাদের জন্মটা ভারতবর্ষে এবং 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী, মানে তোমার যদি জন্ম তারিখ কিংবা ডেট অফ বার্থটা 1/7/1987 এর আগে হয়ে থাকে, এখানে বলা হচ্ছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে এখানে কিন্তু নিচের যে তালিকা দেওয়া রয়েছে ওই তালিকা থেকে যে কোনো একটি কিন্তু নথি জমা করলে হবে। তারপরে বলা হচ্ছে ভারতে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে, এখানে যাদের জন্ম তারিখটা 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে, তাদের কি বলা হচ্ছে যে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে তাদের কিন্তু তালিকা থেকে একটি নথি জমা করতে হবে। এবং এখানে বলা হচ্ছে আরও জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটা কিন্তু নথি লাগবে। ওকে, তারপরে 3 নম্বর শর্ত বলা হচ্ছে, যাদের জন্মটা 2/12/2004 পরে তাদের কি লাগবে, তাদের কিন্তু জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এবং তারপর এখানে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে তার পিতার একটি ডকুমেন্টস এবং মাতার একটি ডকুমেন্টস লাগবে, মানে বাবা এবং মায়ের কিন্তু একটা ডকুমেন্টস লাগবে। এবার তাহলে ডকুমেন্টসগুলো কী কী লাগছে, এখানে কিন্তু নিচে সমস্ত কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এখানে কি বলা আছে 1 নম্বর পয়েন্টে, যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্টের অর্ডার, যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া, রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী কিংবা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে এমন কোনো নথি। 2 নম্বর বলা হচ্ছে যে কোনো একটি পরিচয়পত্র কিংবা শংসাপত্র নথি যেটি 1/7/1987 এর তারিখের পূর্বে সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর অথবা পোস্ট অফিস, ভারতীয় জীবন বীমা নিগম এর তরফ থেকে প্রদত্ত কিংবা প্রদান করা হয়েছে, ওই সমস্ত ডকুমেন্টস হলে হবে।
3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু রয়েছে। 4 নম্বর রয়েছে পাসপোর্ট এবং 5 নম্বর রয়েছে এখানে মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট এবং 6 নম্বর রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। তারপর রয়েছে বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকলে হবে। তারপর 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার। তার সঙ্গে সঙ্গে 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে যে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার থাকলে হবে। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোনো জমি অথবা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র মানে জমির দলিল কিংবা রেকর্ড কিন্তু থাকলে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এবং পিতামাতার প্রমাণ কিন্তু হিসাবে এখানে কিন্তু পিতামাতার এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো এখানে সমস্ত কিছু বলে দিলাম। এখানে বাংলা ভাষার যে ফর্মটা দেওয়া রয়েছে নতুন, এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট যখন ভেরিফাই করা হবে ওই সময় এখানে কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট কি রয়েছে এবং তার মধ্যে তোমাদের কয় ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তো এখানে এই সম্বন্ধে আর কোনো কিছু তোমাদের জানার থাকলে কিংবা কোশ্চেন থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।